কাছ থেকে জানতে চাইবো। শুরু করি একটু নির্বাচন প্রসঙ্গে, সবচেয়ে বেশি আলোচিত এই সময়। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর আপনি বলেছিলেন রমজানের আগে এবং প্রথম রমজানের আগেই আপনি নির্বাচন চান। সেটি হচ্ছে সামনের বছরের 16 থেকে 18-র মধ্যে রমজান হবে, 18 ফেব্রুয়ারির মধ্যে, সেটি একটা ধারণা পাওয়া যায়। অতএব প্রথম অর্ধেই আপনারা নির্বাচন চান। ঠিক তার পরদিন সংবাদ সম্মেলনে আপনি বললেন 3টি দাবি পূরণ হতে হবে, দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং আরও একটি দাবির কথা আপনি বলছেন। এবং 19 এপ্রিল লালমনিরহাটে গিয়ে বলছেন 2টি শর্ত পূরণ না করে নির্বাচন হলে জনগণ কোনো সেই নির্বাচন মেনে নেবে না, খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। কথায় কি মানে একদম সুনির্দিষ্ট তারিখ থেকে মানে সময় থেকে কি আপনারা সরে আসলেন আস্তে আস্তে? আপনাকে ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য এবং কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। আপনার চ্যানেল এবং দর্শক শ্রোতামণ্ডলী যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনি সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা কখন হবে। এই ব্যাপারে আমার একটা বক্তব্য মার্কিন প্রতিনিধিদের সাথে দেখা করার পরে সাংবাদিকদের সামনে আমার বক্তব্য এসেছিল। দেখেন, একই বক্তব্যে সবকিছু সবসময় বলা সম্ভব হয় না, কিন্তু এই পরিবর্তন আসার পর থেকেই আমরা এই দাবি সমানভাবে বলে আসছি। আমরা কখনো বলি নাই যে এই 2টা দাবি আমরা পরিত্যাগ করেছি বা কম্প্রোমাইজ করব। আর এই দাবিগুলো আমাদের দলীয় দাবি না, এটা এদেশের মজলুম মানুষের দাবি। একটা দাবি হচ্ছে খুনিদের বিচার, যারা গণহত্যা করেছে, আর একটা হচ্ছে সংস্কার, প্রয়োজনীয় সংস্কার, সকল সংস্কার নয়। সংস্কারের ব্যাপারে আমাদের 41 দফা প্রস্তাবনা আছে, কিন্তু এই সরকারের জন্য এটা না। এই সরকারের জন্য মাত্র 5-6টা, এর বেশি না। আমরা এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যেটা হলে আমরা মনে করি যে নির্বাচনের একটা সমতল মাঠ তৈরি হবে এবং সকলেই স্বস্তির সাথে নির্বাচন অংশগ্রহণ করবে। প্রার্থীরা তাদের ভোটারদের কাছে স্বস্তির সাথে যেতে পারবে, ভোটাররা তাদের পছন্দের প্রার্থী এবং দলকে তারা ভোট দিতে পারবে। আমির, আপনি কি একটু মানে আমাদেরকে সেই 5-6টা সংস্কারের কথা বলবেন? মানে আমরা একটু সেটা বলবো। তো আমরা বলেছি যে এইটুকু না হলে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এমনকি আমি একসময় এটাও বলেছি যে বর্তমান অবস্থায় যদি নির্বাচন হয় এটা আগের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা থাকতে পারে। সুতরাং ইট উইল বি অ্যানাদার জেনোসাইড অফ দ্য ইলেকশন। আমরা ইলেকশনের কোনো জেনোসাইড আমরা চাই না। আমরা চাই যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং নির্বাচনে অংশীজনেরা যারা আছেন, অংশীজন 2 দিকে, একদিকে প্রার্থী বা দল আর একদিকে হচ্ছে ভোটার, এই সকলে যেন স্বস্তির সাথে তাদের ভোটিং রাইট প্রয়োগ করতে পারে। এটা শুধু আমাদের কথা না, এ ব্যাপারে গোটা জাতীয় ঐক্যবদ্ধ সকল দলেরও একটা কথা যে সংস্কার হতে হবে। এখন এই সংস্কারের জন্য সময় কতটুকু লাগবে, ইলেকশন কখন হতে পারে, এটা নিয়ে কথা। আমাদের প্রধান উপদেষ্টা 3-4 মাস ধরেই তিনি বলে আসছেন যে নির্বাচনের সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর 25 সাল থেকে জুন 26 সাল, এর ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদেরকে আপনার মতো সাংবাদিকেরা বিভিন্ন সময় প্রশ্ন করেছেন যে এই সময়টাকে আপনারা কেমন মনে করেন। আমরা বলছি এটাকে যৌক্তিক সময় মনে করি। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি যেটা বলেছেন, বারবার বলছেন, এটা আমি মনে করি যে তিনি বুঝে শুনেই বলছেন এবং এতে তার আন্তরিকতাও আছে বলে আমি মনে করি। আমরা এখন শুধু দেখতে চাই যে তার দেওয়া সময়সীমার ভিতরে তিনি নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেবেন। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকের অনেক শর্ত থাকতে পারে। আমাদের শর্ত হচ্ছে 5টা সংস্কার লাগবে। নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে, বিচার বিভাগের কিছু সংস্কার আছে, আইন প্রয়োগকারী সংস্থার কিছু সংস্কার আছে, সিভিল প্রশাসনেও কিছু সংস্কারের ব্যাপার আছে, দুদকের কিছু সংস্কারের ব্যাপার আছে। এই প্রয়োজনীয় সংস্কারগুলা করে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচনটা অর্থবহ হবে এবং জনগণের মধ্যে প্রতিফলন পড়বে। মানে এই কিছু সংস্কারগুলোকে আপনারা সুনির্দিষ্ট করেছেন যে কিছু সংস্কার বলতে কি কি সংস্কার? এইটা বললাম, আমাদের তো 41 দফা, এখন তো মাত্র 5টা বললাম। মানে 5টা সেক্টরের সংস্কারের কথা বলছেন আপনি। সেই 5টা সেক্টরে কি কি সংস্কার হতেই হবে? হ্যাঁ, এই সংস্কারগুলো হতেই হবে। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সংস্কার আছে, সেগুলা পর্যায়ক্রমে হবে এবং একটা নির্বাচিত সংস্কার আসার পরে তারা এই দায়িত্ব পালন করবে। সংবিধান সংস্কারটা গুরুত্বপূর্ণ এখানে। তো এই সংস্কারগুলো হওয়ার পরে আমরা চাই যে নির্বাচনের দিকে আগাক। আর বিচারের ব্যাপারে এই দাবি সকলের, যে যারা গণহত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচারটা দৃশ্যমানভাবে গ্রহণযোগ্য হতে হবে। তা আমরা এর অপেক্ষায় আছি।
এখন যদি এই সংস্কার এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনগণের কাছে আস্থা সৃষ্টির মতো হয় এবং সমতল মাঠ তৈরির জন্য হয়, তাহলে এটা ডিসেম্বরে হতে পারে, এটা জুনেও হতে পারে। আমরা কেন ফেব্রুয়ারির কথা বললাম? আমরা কোনো রমজানের আগে বললাম? আমরা রমজানের আগে কেন বলেছি? ওই দিনই ব্যাখ্যা দিছি, পরে আবার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি যে রমজান মাস থাকবে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে শুরু করে ধরেন মার্চের 18 তারিখ বা 20 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি মাস 28 দিনে। এরপরে আসবে এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের দেশে সাধারণত কিছুটা হলেও ঝড়ঝাপটা শুরু হয়ে যায়, প্রাকৃতিক আবহাওয়া খারাপের দিকে যায়। এরপরে রমজানের পরে এই ঝড়ঝাপটা, তারপরে আসতেছে আবার কুরবানির ঈদ এবং হজের মৌসুম, আবার 2টা পাবলিক পরীক্ষার মধ্যে পড়বে। এরপরে নানান প্রেক্ষিতেই আপনি বলছেন, কিন্তু আমার এই সমস্ত কারণে নির্বাচনটা ফেব্রুয়ারি হতে হলে ভালো হয়। আপনি বাস্তবতার কথা বলছেন, কিন্তু এই আপনি কি মনে করেন যে সংস্কারগুলোর কথা বলছেন, যদিও সেই কিছু সংস্কারগুলো যে কি, মানে আমি সেক্টরগুলো বুঝলাম যে কোন কোন জায়গায় আপনার সংস্কার চান, কিন্তু সেখানে কি কি সংস্কার চান সেটি হয়তো আরো বড় বিষয়। সেগুলো কি আসলে ফেব্রুয়ারির মধ্যে বা রোজার আগে সম্পূর্ণ হবার মতো অবস্থা আছে? কারণ এই 8 মাস 8.5 মাসে কি সংস্কারটা হলো? আমরা মনে করি সিনসিয়ারলি কাজ করলে এবং রাজনৈতিক অংশীদার যারা আছেন তারা যদি সঠিকভাবে সহযোগিতা করেন, এটা সম্ভব। আমরা এটাকে অসম্ভব মনে করি না। আপনি কি মনে করেন সিনসিয়ারলি কাজ করছে এবং রাজনৈতিক দলগুলো সঠিকভাবে সহযোগিতা করছে এখন পর্যন্ত? আমরা বলতেছি করা উচিত। আমরা এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমরা বলতেছি করা উচিত। এই দায় শুধু সরকারকে দিলে হবে না, এই দায় আমাদেরও আছে। দায় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে, যার পোর্শনে যে দায়টুকু আছে এটা আমাদেরকে পূরণ করতে হবে। মানে করা উচিত, কিন্তু করা হচ্ছে কিনা সে বিষয়ে আপনি মন্তব্য করছেন না। যদি না হয় তাহলে সামনে নির্বাচন ডায়ালগ চলমান, আবার সন্দেহের মুখে পড়ে কিনা। বিচার, দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝেন? কারণ একটা বিষয়, একটা মাত্র মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শুধুমাত্র জমা দিতে পেরেছে এতদিনে, একটি মাত্র মামলার, তাও তদন্ত প্রতিবেদন এখনো অনেক দেরি বিচারের জায়গাটা, মানে সাধারণ প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি। দৃশ্যমান বিচার বলতে আপনারা কি বোঝাচ্ছেন? আমরা দৃশ্যমান বিচার বলতে আমরা দেখতে চাই যে মেইন পারপিট্রেটর যারা প্রধান অপরাধী, তাদের কে বিচারের আওতায়, প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে এবং ট্রায়াল তার স্বাভাবিক গতিতে চলছে। যদি এর মধ্যে রায় হয়, যদি রায় না হয়, মানুষ বিশ্বাস করবে যে রায় হবে, এবং বিচার একবার শুরু হয়ে গেলে এটা কেউ থামাইতে পারবে না। আপনি বলেছেন যে একটা মাত্র ঘটনার তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। জমা যখন হওয়া শুরু হবে তখন দেখবেন যে অনেকগুলো একটার পর একটা আসবে, এটাই স্বাভাবিক। কারণ এই মামলাগুলা গুরুতর অপরাধের মামলা, সেই মামলায় যেন তেন ভাবে বিচার হোক, এটাও আমরা চাই না। আমরা চাই যে বিচারটা নিখুঁতভাবে হোক, পারফেক্টলি হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এতে যার যে শাস্তি পাওয়ার সে পাবে। কয়টি মামলা ট্রায়াল শুরু হলে আপনার মনে হবে? কারণ মামলা তো আসলে অনেক হয়েছে, কয়টি মামলা? না, আমি যে বলছি যে প্রধান যারা হুকুমদাতা, এটা তো সবাই আমরা জানি কারা হুকুমদাতা, এটা বলারই কোনো প্রয়োজন নেই, এটা ক্লিয়ার, ভেরি মাচ ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। তাদের মামলার যখন দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পারবে তখন আস্থা সৃষ্টি হবে যে ন্যায় বিচার হবে এবং ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার পাবে। মানে ট্রায়াল শুরু হলে আপনি মনে করবেন যে দৃশ্যমান একটা অগ্রগতি, তার মধ্যে বিচারের রায় হবে, হ্যাঁ, তারা চেষ্টা করবেন, তাদের করা উচিত। দরকার ট্রাইব্যুনালে বেঞ্চ আরো বাড়াইতে হবে। আর যদি যেমন মানে বিচারের বিষয়টা তো আদালতের উপরে, সেটা আসলে খুব সময় নির্ধারণও করে দেওয়া যায় না। যদি ফেব্রুয়ারির মধ্যে বা সামনের জুনের মধ্যেও ঠিক এই অগ্রগতিতে যাওয়া না যায়, তখন আপনারা কি করবেন? তখনকার সময় বলে দিবে যে আমরা কি করব সবাই মিলে। আচ্ছা, ঠিক এখনই আমরা এটার ব্যাপারে নিরাশ হতে চাচ্ছি না, আমরা আশাবাদী থেকেই দেখতে চাচ্ছি। জি, তার মানে এখন অস্পষ্টতা রয়ে যাচ্ছে আসলে নির্বাচনের সময়সীমাটা কেমন বা সময়কালটা কখন হতে পারে সেই বিষয়ে। আপনারা সংস্কারের প্রসঙ্গে অনেক প্রস্তাবনা দিচ্ছেন এবং আপনাদের মতামত জানাচ্ছেন। নারী সংস্কার কমিশন, সেটির বিষয়ে আপনারা আপনাদের আপত্তির কথা জানিয়েছেন। আপনারা আসলে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, আমরা দেখেছি হেফাজত ইসলাম প্রত্যাখ্যান করেছে এবং বাতিলের দাবি করেছে, পুরো কমিশনটি বাতিলের দাবি করেছে। আপনারা কেন প্রত্যাখ্যান করছেন? আমরা করছি এখানে সুস্পষ্টভাবে আমাদের গঠনতন্ত্রে বর্তমানে যে প্রভিশনটা আছে এটার বাইরে গিয়ে অনেক কিছু এখানে নিয়ে আসা হয়েছে। প্লাস আমরা তো কেউ চাইলেই কোরআনের আইনটা বদলাতে পারবো না। এখানে সেরকম কোরআনের স্পিরিটের টোটালি এগেইনস্টে গেছে এমন কিছু জিনিস আছে। আপনি জানেন, একজন সচেতন মানুষ হিসেবে এগুলো বলার দরকার নেই। ইতিমধ্যে পত্রপত্রিকায় এই বিষয়গুলো আপত্তি কোন কোন জায়গায় সবার পক্ষ থেকে, বিভিন্ন জনের পক্ষ থেকে এটা এসে গেছে।
এই সমস্ত কারণে আমাদের আপত্তি। অবভিয়াসলি আমরা মনে করি যে এই ধরনের একটা সুপারিশ এই সময় জাতিকে অস্থির করবে, জি, অস্থির একটা করবে সংশোধন এই কারণে কোরআনিক যেটা আইন তো যুগ যুগ বাংলাদেশে ধরে চলছে চলে চলছে কি? হ্যাঁ যুগ যুগ ধরে চলে আসছে। এটা হঠাৎ করে এই সিস্টেমের এগেনস্টে দাঁড়িয়ে এবং কোরআনের কিছু নির্দেশনার বাইরে গিয়ে যখন এটা করা হবে, তখন যারা এটাকে মানবে না তারা তো আপত্তি জানাবেই। তো হঠাৎ করে এটা আনার দরকারটা কি ছিল? এটা তো এখন এই সময়ের জন্য ম্যান্ডেটরি কিছু না, এটা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট কিছু করতে করবে। তারপরে যে কমিশনটা গঠন করা হয়েছে এটাও তো জনগণকে জানতে দেওয়া হয়নি, আমরা তো জানি না, আমাদেরকেও তো আমাদের মতামত চাওয়া হয়নি যে আমরা এই সংক্রান্তে একটা কমিশন গঠন করতে চাচ্ছি, আপনাদের কোনো মতামত থাকলে দেন, সেটাও তো আমরা জানি না। এখন এই যে কয়েকজন মানুষ, তারা তো গোটা নারী জাতির প্রতিনিধিত্ব করেন না, তারা তাদের জায়গা থেকে হয়তো বা তাদের চিন্তা আদর্শের প্রতিনিধিত্ব করেন। তো এখানে তো এই সুযোগও জনগণ পায়নি যে তারা যে প্রতিনিধিত্ব করার জন্য কিছু নাম প্রস্তাবনা দিবে, সেটাও তো সুযোগ ছিল না। এটার প্রক্রিয়াটাই হয়ে গেছে ডিফেক্টিভ। জি, আর কি সব সংস্কার কমিশন আপনাদের সাথে কথা বলে তারপর ঠিক করা হয়েছে? শুধু এই কমিশনটাই হয়নি? এটা এটা খুব কমই বলতে পারেন যে কমিশন গুলা গঠন করার সময় আসলে রাজনৈতিক অংশীজনের সাথে ওনারা তো এখন মতামত চাইবেন, কিন্তু মতামত চাওয়ার আগে তো এখানে ফরমেশনে আমাদের একটা পার্টিসিপেশন যদি সবার থাকতো, তাহলে আজকে অনেক কথাই ঘটতো না। মানে যাদের নিয়ে গঠিত হয়েছে সেখানেই আপনাদের একটা আপত্তির জায়গা আছে। একটু সুনির্দিষ্ট করে অন্তত একটা একটা কিন্তু যাদের সুপারিশ, নিয়ে না, যাদের নিয়ে ছাড়াও যে সুপারিশ মালায় এসেছে সেখানেও আমাদের আপত্তি আছে। একটা সুনির্দিষ্ট একটা বা দুটা বলবেন যে আপনাদের আপত্তির জায়গা কি? আপনি দেখে নিন, এগুলা ইতিমধ্যে আমাদের লেখালেখিতে এসে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনি আমাদের ওয়েবসাইটে গেলেও পাবেন, আমাদের ফেসবুক পেজে গেলেও পাবেন। জি, আমি আমি আপনার ফেসবুক পেজ থেকে দেখছিলাম যে আপনি বলেছেন যে আপনি এটা প্রত্যাখ্যান করছেন, আপনি বিস্মিত হচ্ছেন এই ধরনের সুপারিশে। আপনি আচ্ছা বলেন ফেসবুক পেজে একটু চলে গেলে পেয়ে যাবেন, যে আমাদের ওটা ভেরিফাইড ফেসবুক পেজ, তো ওখানে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, আম, ঠিক আছে, আমি তাহলে পরের প্রশ্নে যাই। আপনি লন্ডনে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন, বিএনপি নেত্রী, এবং সেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন। আপনি বলেছেন যে সেখানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ, মানে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলেন। রাজনৈতিক আলাপও হয়েছে। নির্বাচন নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? নির্বাচনে কোনো সমঝোতা বা এরকম কোনো বিষয় কি আলোচনা এসেছে আপনাদের? প্রথমে তো আপনি প্রশ্ন করবেন, আমি আশা করি যে উনি কেমন আছেন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা মাঝে তার মাঝে একটা বয়স হয়েছে। ডাক্তারের বরাতে জানতে পারি যে তার তিনি অবস্থার নির্যাতিত উন্নতি ছিলেন। হয়েছে। জি, হ্যাঁ, দীর্ঘদিন তিনি নির্যাতিত ছিলেন। আমরাও মজলুম, তিনিও মজলুম। আমরা একসাথে রাজনীতি করেছি অনেকদিন। আমাদের নৈতিক এবং দায়বোধের জায়গা থেকে ওই কার্টেসি ভিজিটটা আমাদের দেওয়া দরকার ছিল, আমরা গিয়েছি। আলহামদুলিল্লাহ দেখা হয়েছে, মানসিকভাবে উনি ভালো আছেন, শারীরিক অবস্থা তো বুঝতেই পারছেন। তো সব মিলাইয়া আমাদের এই সাক্ষাৎটা ছিল অ্যাবসলিউটলি একেবারেই নন অফিসিয়াল, এবং এটা ছিল একেবারেই এটা সৌজন্যমূলক। যেহেতু তিনি তার বড় সন্তানের বাসায় থাকেন এবং তিনি দলেরও ভারপ্রাপ্ত চেয়ার, সেই কারণে তিনি ওই সাক্ষাৎকারের সময় ছিলেন, কথাবার্তা আমাদের হয়েছে। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আমরা কথা বলিনি, দেশের ওভারঅল সিচুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছি। জি, ওভারঅল সিচুয়েশন নিয়ে কথা বলেছেন, কিন্তু মানে একটা বিষয় আলোচনা, যে যখন আলোচনা হচ্ছে তখন তার পরপর বা আলোচনার আগে পরে খুব আপনাদের কারো কাছ থেকেই, মানে বিএনপির কাছ থেকেও বা জামাতের পক্ষ থেকেও খুব স্পষ্ট হয় নাই। একজন সাবেক বেগম জিয়ার একজন সাবেক কর্মকর্তার ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি যে বৈঠক হচ্ছে। একটা রাগ ঢাকের কি কোনো কারণ ছিল বিশেষ? এবং মোটেই না। না, এটা যেহেতু আমাদের বেগম জিয়া যেদিন লন্ডনে ছিল যান, না, এই জন্য এটা মিডিয়ায় আসার কোনো বিষয় না। আচ্ছা, বেগম জিয়া যেদিন লন্ডনে যান সেদিন আপনি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকটা সম্পর্কে আমরা খোলাসা হতে খুব বেশি পারিনি, এবং তখন বিএনপির নেতা কর্মীরা আমাদের অনুষ্ঠানগুলোতে এসে বলেছেন যে বর্তমান সরকারের সাথে জামাতে ইসলামের মাখামাখি কেন এত, এই প্রশ্নটা করেছেন। সেখানেও কি কোনো মানে বিশেষ কিছু হয়েছিল? যারা মাখামাখি বলেছেন তাদেরকে একটু জিজ্ঞেস করেন যে মাখামাখির ধরন কি, মাখামাখি কাকে বলে, কি কি মাখামাখি হয়েছে, সুনির্দিষ্ট করে যদি ওনারা বলতে পারেন আমরা বড় কৃতজ্ঞ হব। আমরা কারোর সাথে মাখামাখি করি না, দেখা দেখি করি, এবং এই সমাজে দেখা দেখি না করলে তো সমাজ একটা মানে জড়বস্তু হয়ে যাবে। আর তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের অনেক বিষয় থাকবে, জনগণের স্বার্থের অনেক ব্যাপার থাকবে, সেই বিষয়গুলো তার সাথে আমাদের শেয়ার হবে, এটাই তো স্বাভাবিক। এখানে মাখামাখি দেখছেন কেন? তো অন্যরা গেলে আমরা কি বলবো যে তাদেরও মাখামাখি? আমাদের চেয়ে তো অন্যরা বেশি যান, কেউ কেউ বেশি জানতো, আমরা বলবো যে এত মাখামাখি? আমরা তো এই ধরনের অরুচিকর ভাষায় কখনো কথা বলি না। জি, সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আপনাদের কি বিষয় নিয়ে কথা হয়েছে? সবশেষ প্রধান উপদেষ্টার সাথে আমাদের সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা হয়নি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একসময় কিছুটা নিচের দিকে গেছিল, পরিকল্পিতভাবেই কিছু কাজ হয়তো বা হয়েছে,
আমরা শুধু ওনাকে বলেছি যে দুটা জিনিসের উপর এখন আপনাকে বেশি নজর দিতে হবে, একটা আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুইটা বিষয়ে মানুষ সাফারার। তো আলহামদুলিল্লাহ রমজানে তো একটা সহনীয় অবস্থা ছিল সবকিছু মিলে। দ্রব্যমূল্য সিজনাল ভেরিয়েশন আমাদের দেশে হয়, কিছু হবে, কখনো উঠে কখনো নামে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি ওভারঅল খুব খারাপ বলা যাবে না, আবার একেবারেই প্রত্যাশিত লেভেলে আছে এটাও বলা যাবে না। জি, রমজানের পরে অবশ্য দ্রব্যমূল্য বাড়ার অভিযোগ আবার উঠছে। যাই হোক, একটু ওই জায়গায় আসি যে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের পর, মানে আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, প্রশাসনের কথাও একটু আলোচনায় আনি, যে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট এবং এই প্রশাসনের থাকলে মানে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না, তাতে এনসিপি অংশ নেবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নের কথা তিনি তুলেছেন। আপনি মানে এই বিষয়ে আপনার কি মত? আসলে প্রশাসন কি বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট, যেটি নাহিদ ইসলাম অভিযোগ করছেন? নাহিদ তো নাহিদের অবজারভেশনের জায়গা থেকে কথা বলেছেন, তিনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি যেভাবে বুঝেন সেভাবেই তিনি বলবেন। আমরাও যদি কোনো সময় এরকম কিছু দেখি আমরা বলবো, কিন্তু নাহিদের কথার প্রতিধ্বনি এই মুহূর্তে আমরা করতে চাচ্ছি না। আচ্ছা, তার মানে প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট আপনারা এই রকমটা মনে করেন? না না না, আমরা এখন এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়ে তার এই বক্তব্যের ব্যাপারে আমার নো কমেন্ট। তার বক্তব্যটা যদি বাদ দেই, যদি বক্তব্যের ইস্যুটাকে যদি আমি ধরি, যে প্রশাসনের বিএনপির প্রতি পক্ষপাতিত্ব আছে কিনা? আমি বিএনপি বলার আগে তো যাবো আরো গোড়ায়। 15.5 বছরে আওয়ামী লীগ যে প্রশাসন সাজিয়েছিল, বহুলাংশে তারাই তো প্রশাসনে এখন আছে। কাজে এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে হলে আমাদেরকে সবকিছু সামনে এনেই মন্তব্য করতে হবে। মূলে গুড়াই তো সমস্যা রয়ে গেছে অনেকগুলো, এবং এটা শুধু আমার কথা না, এটা সবাই বলে, বিএনপি বলে, আমরা বলি, এনসিপি বলে, সবাই তো এই কথাটা বলে। কিন্তু এটা সলিউশন হওয়া দরকার, আমরা সেই সলিউশনের অপেক্ষায় আছি। কেমন সলিউশন? কিভাবে আমরা সলিউশনটা এমন চাই যে প্রশাসন কোনো দলের হবে না। আমরা চাই যে কাউকে ফেভারও করবে না, কাউকে ডিসফেভারও করবে না। প্রশাসন হবে দেশের, প্রশাসন হবে জনতার। কোন বিশেষ দলের প্রতি কোনো আনুগত্য আমরা চাই না, সে যে দলই হোক। এমনকি আমাদের দলের প্রতি আমরা কারো এই ধরনের অন্ধ আনুগত্য এটা চাই না। এরকম কোন আনুগত্য আছে? এরকম আনুগত্য বর্তমানে জি, বর্তমানে কি এরকম কোন দলের প্রতি আনুগত্য আছে প্রশাসন? আমি আমার দলের দৃষ্টিভঙ্গির কথা বলতেছি। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে আমরা দেখছি কি দেখছি না। সমাজে অনেক অসঙ্গতি থাকে, কিন্তু সবগুলা তো আর মিডিয়া আমরা তুলে আনবো না। কারণ এর আগে আমাদের দায়িত্ব হচ্ছে অসঙ্গতি দূর করার জন্য আমাদের অবস্থান থেকে কিছু করার থাকলে সেটা করা, কোন জায়গায় সহযোগিতা করার থাকলে, পরামর্শ দেওয়ার থাকলে সেটা দেওয়া। যদি সেই অসঙ্গতি গুলা ভয়াবহ রূপ ধারণ করে, তখন বাধ্য হয়ে পাবলিকের কাছে নিয়ে যেতে হয়। ওটা প্রয়োজনে আমরা যাবো যদি এরকম কিছু দেখি। আমরা এটা প্রত্যাশা করতে চাই না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ থেকেই তার নৈতিক দায়িত্ব এবং প্রশাসনিক দায়িত্ব পালন করবে। আপনারা কি চান, এখন কি হচ্ছে, এখন কি অবস্থা, সেটিও একটু আপনার কাছ থেকে বুঝতে চাইছিলাম। যাই হোক, আপনি বলছেন সেই বিতর্কে আপনি যেতে চান না। আপনি বেশ কিছুদিন আগেই আপনার একটা বক্তব্য খুব আলোচিত হয়েছিল এবং বিএনপিতে নিয়ে বেশ সমালোচনাও করেছিল। আপনি বলেছিলেন যে বর্তমানে দেশে দুটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে, সেনাবাহিনী এবং আপনারা মানে জামাতে ইসলামী এবং সেনাবাহিনী। এবং তারপরে আমরা দেখেছি সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক, আলোচনা, সমালোচনা উঠেছে। হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা, তিনি বলেছেন তাকে ডেকেছে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন? এবং তারপরে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা মুভমেন্টও হয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন সেই সময়, সেটি একটু জানতে চাই। এবং সাথে সাথে এটিও যদি বলেন যে সেই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আসলে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেননি, বুকে পাথর চেপে তিনি আসলে মেনে নিয়েছেন ডক্টর ইউনূসকে। আপনিও সেই সময়টায় মানে সেই প্রক্রিয়াটার মধ্যে ছিলেন, বিষয়টি আসলে কেমন ছিল এই দুটি যদি একটু বলেন আমাদের। না, এই দুইটার ব্যাপারে তাদের কারো মন্তব্যের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমি শুধু আমার বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে পারি বা ক্লিয়ার করতে পারি। বক্তব্য যার যার, মন্তব্য তার তার, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে হাসনাত আব্দুল্লাহ যখন এই বিষয়ে দিলেন যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রসঙ্গ এখানে এসেছে আলোচনায়, তখন আমরা আমাদের একটা মত আমার ফেসবুক টাইমলাইনে গেলে আপনি পেয়ে যাবেন। আমি পরিষ্কার বলেছি যে এটার কোনো অবকাশ নেই। জনগণ ইতিমধ্যেই জনগণের মুখোমুখি হওয়ার কারণে এবং গণহত্যা সংগঠনের কারণে এই সংগঠনের বিচার দেখতে চায়, অন্য কিছু দেখতে চায় না। তারা এখানে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বিচার সম্পন্ন হওয়ার আগে এই ব্যাপারে কোনো ফয়সালা হবে। আচ্ছা, আর উপদেষ্টা এখনো শহীদের আপনজনরা কান্নাকাটি করছে, আহতরা এখনো কাতরাচ্ছে। গোটা জাতি ট্রমাটাইজড, গোটা জাতি আহত, আক্রান্ত। এই অবস্থা, এটা তো অকল্পনীয় ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর হলো দলটি
বাংলাদেশের স্বাধীনতার পর তাদের ইতিহাসে কখনো তারা বহুদলীয় রাজনীতি এবং বহুদলীয় সংস্কৃতির নির্বাচনকে উৎসাহিত করে নাই। আপনি যদি স্বাধীনতার পর যান, সেখানেও দেখবেন একদলীয় বাকশাল। যদি 15.5 বছরের শাসন দেখেন, সেখানেও দেখবেন ওই বাকশালের আদলেই একদলীয় শাসন, এবং সেখানে বিরোধী দলমতের জন্য মিনিমাম কোনো স্পেস দেওয়া হয়। মিনিমাম স্পেস না দিয়েই মার কাট অবস্থায় তারা দেশ চালিয়েছে। তারা তো কোনো নির্বাচন করেন নাই, 3টা সুযোগ পেয়েছিলেন, কেন করলেন না? এটাকে অবাধ করলেন না কেন? 18 সালে তো তিনি বলেছিলেন, আমার উপরে আস্থা রাখেন, আমি অমুকের কন্যা, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। তো হলোটা কি? 30 ডিসেম্বর দিনের বেলা ইলেকশন হওয়ার কথা, 29 ডিসেম্বর দিবাগত রাত্রে ইলেকশন শেষ। তারা দিন পর্যন্ত ধৈর্যও ধরেন নাই। কই, তিনি তো জাতিকে দেওয়ার শেষ কথাটাও তো রাখেননি তো। আর 24-এটাও সেই পরিস্থিতি সৃষ্টি করেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি তো আমার ভোটারদের কাছে যেতেই পারি।